স্টুডেন্টস আজকে ক্লাস 12 ফিজিক্সের ইলেক্ট্রোম্যাগনেটিজমের ভিডিও নম্বর 2। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বায়ো-সাভার্ট ল সম্বন্ধে। তো আজকে শুধুমাত্র আমরা এই লটা পড়বো সেটাই নয়, এই লটা কিন্তু আমরা অ্যানালিসিসও করব এবং এই লয়ের যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে প্রবলেম সলভিং এর জন্য সমস্ত তথ্যই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটা অবশ্যই খুব ভালো করে দেখবে। এবার প্রশ্ন হচ্ছে যে বায়ো-সাভার্ট ল এটা আমরা কেন পড়ব, তার জন্য আমাদের প্রথম ভিডিওতে চলে যেতে হবে। প্রথম ভিডিওতে আমরা কি পড়েছিলাম যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার চারপাশে কি হয়, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ঠিক আছে, এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে সেটাও আমরা রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে নির্ণয় করতে পেরেছিলাম। এবং উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের একক কি হবে, সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক কি হবে, এই সমস্ত কিছুই কিন্তু আমরা প্রথম ভিডিওতে পড়েছিলাম ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে। কিন্তু আমরা যেটা পড়িনি সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের যে উৎপন্ন হচ্ছে বা চৌম্বক ক্ষেত্র যে তৈরি হচ্ছে পরিবাহী তারের চারপাশে লুপে তৈরি হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কি হবে বা ভ্যালু কি হবে সেটা কিন্তু প্রথম ভিডিওতে ডিসকাস করিনি। তো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বা ম্যাগনিটিউডটা আমরা বের করতে পারবো কার সাহায্যে বায়ো-সাভার্ট ল এর সাহায্যে। তার মানে বায়ো-সাভার্ট ল আমরা কেন পড়বো, তার কারণ এই ল এর সাহায্যে আমরা কি করতে পারবো, কোন পরিবাহী তারের চারপাশে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের আমরা ভ্যালু বা ম্যাগনিটিউড নির্ণয় করতে পারবো। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিছু শর্ত আছে, সেগুলো আমরা দেখবো। আচ্ছা, এবার এই বায়ো-সাভার্ট লটা আমরা ইলেকট্রিক ফিল্ডে কি পড়েছিলাম, কুলম্বস ল পড়েছিলাম, কুলম্বস ল। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ডে কুলম্বস ল এর যা ভূমিকা একদম ফান্ডামেন্টাল ল, ঠিক তেমনি ম্যাগনেটিক ফিল্ড নির্ণয়ের ক্ষেত্রে বায়ো-সাভার্ট ল এরও কিন্তু সেম ভূমিকা। এটাও কিন্তু একদম ফান্ডামেন্টাল ল ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করার জন্য, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু নির্ণয় করার জন্য। ঠিক আছে, এই হচ্ছে ভূমিকা গেল। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে বায়ো-সাভার্ট এরা কি একজন বিজ্ঞানী? উত্তর হচ্ছে না, এরা কিন্তু একজন বিজ্ঞানী নয়। বায়ো-সাভার্ট কিন্তু দুজন আলাদা আলাদা সায়েন্টিস্ট। একজন হচ্ছে আর একজন হচ্ছে এই দুজন জিন বাপ্টিস্ট বায়োট আর ফেলিক্স স্যাভার্ট, যদি এটা কিন্তু ফ্রেঞ্চ অ্যাকসেন্টে আমাদের প্রোনাউন্স করতে হবে, তো সেই জন্য আমি যেরকম ভাবে বলছি সেরকম কিন্তু প্রোনাউন্সিয়েশনটা নাও হতে পারে। যা ব্যাপটিস্ট বায়ো বা ফেলিক্স স্যাভার্ট এরকম কিন্তু নাও হতে পারে, যেহেতু এরা দুজন হচ্ছে ফ্রেঞ্চ সায়েন্টিস্ট বা ফ্রান্সের বিজ্ঞানী, সেই জন্য ফ্রেঞ্চ অ্যাকসেন্টে এদের নামগুলো উচ্চারণ করতে হবে। যাই হোক, তো যেহেতু এদের নামগুলো এত বড়, তো জানো যে এদের যে টাইটেল গুলো মানে বায়ো আর হচ্ছে সাভার্ট, এই দুটোকে একসঙ্গে নিয়ে হচ্ছে বায়ো-সাভার্ট ল। কারণ বায়ো-সাভার্ট কিন্তু দুজন আলাদা সায়েন্টিস্ট, এরা ফ্রেঞ্চ সায়েন্টিস্ট। আচ্ছা, এবার এরা যে লটা দিয়েছে বায়ো-সাভার্ট ল, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ল। এক্সপেরিমেন্টাল ল মানে কি, যে এরা বায়ো আর সাভার্ট এরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা তড়িৎবাহী তার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় যে বিশেষ কিছু সিদ্ধান্ত পেয়েছিল, সেই সিদ্ধান্তের ফসলই কিন্তু হচ্ছে বায়ো-সাভার্ট ল। মানে এই লটা কিন্তু অন্য কোনো ভাবে কিন্তু প্রমাণ করা যায়নি, কিন্তু এক্সপেরিমেন্টালি এটা ঠিক, এটা হচ্ছে বায়ো-সাভার্ট দেখিয়ে। ঠিক আছে, তো এই ওয়ার্ডটা মনে রাখবে, এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল ল, মানে এক্সপেরিমেন্টের ফল হচ্ছে এটা বায়ো-সাভার্ট ল। ঠিক আছে, তো দুজন সায়েন্টিস্ট বায়ো আর সাভার্ট, এই দুজনের ল হচ্ছে বায়ো-সাভার্ট ল। আচ্ছা, আর এর সাহায্যে কি পড়বো আমরা, চৌম্বক ক্ষেত্রের ম্যাগনিটিউড বা ভ্যালু নির্ণয় করতে পারবো, এটাও বললাম। এবার কিভাবে করবো সেটা দেখো, বা বায়ো-সাভার্ট কিভাবে করেছিল। ধরে নাও এটা একটা তড়িৎবাহী তার। ঠিক আছে, কেমন তার এটা একটা তড়িৎবাহী তার, এর দৈর্ঘ্য ধরে নিলাম এল। ঠিক আছে, এর দৈর্ঘ্য ধরলাম এল, এর মধ্যে দিয়ে ধরলাম আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবার খুব গুরুত্বপূর্ণ, এই বায়ো-সাভার্ট ল এর সাহায্যে আমরা কিন্তু পুরো তারের বা এল দৈর্ঘ্যের তারের জন্য কিন্তু উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের ভ্যালু নির্ণয় করতে পারবো না। আবার বলছি, বায়ো-সাভার্ট ল এর সাহায্যে আমরা কিন্তু পুরো তারের জন্য বা এল দৈর্ঘ্যের তারের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা নির্ণয় করতে পারবো না। ঠিক যেমনি ভাবে কুলম্বস ল এর ক্ষেত্রে কি ছিল, আমরা শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, বিস্তৃত আধানের জন্য প্রযোজ্য ছিল না। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে বায়ো-সাভার্ট লটাও কিন্তু পুরো তারের জন্য প্রযোজ্য নয়, তারের একটা ক্ষুদ্র অংশের জন্য প্রযোজ্য। বা আমরা এরকম ভাবতে পারি, এই তারটাকে যদি আমরা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো অংশে ভাগ করি, তাহলে
যে কোনো একটা অংশের জন্য এই একটা ক্ষুদ্র এলিমেন্ট ধরলাম ডিএল, পুরো তারের দৈর্ঘ্য যদি এল হয়, এই ক্ষুদ্র অংশ কত হবে? ডিএল হবে। তো এই ক্ষুদ্র অংশের জন্যই কিন্তু আমরা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কোনো পয়েন্টে নির্ণয় করতে পারবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তার মানে প্রথম কথা হচ্ছে যে বায়ো-সাভার্ট লটা কিন্তু সম্পূর্ণ তারের জন্য প্রযোজ্য নয়, তারের একটা ক্ষুদ্র অংশের জন্য প্রযোজ্য। এবং এখানে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা কিন্তু আমরা ধরে নিয়েছি যে সম্পূর্ণ তারের মধ্যে একই তার, একই পরিমাণ কারেন্ট আই প্রবাহিত হচ্ছে। তার মানে এই যে কারেন্ট মানে হচ্ছে এই যে তড়িতের বন্টন, এটা কিন্তু সুষম হতে হবে। ঠিক আছে? তাহলে বায়ো-সাভার্ট কি করেছিল? এই তারটাকে বা পরিবাহী তারকে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অংশে ভাগ করেছিল। এবার যে কোনো একটা অংশের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান কোনো একটা বিন্দুতে আমরা নির্ণয় করতে পারব। আচ্ছা, এবার এই যে ডিএল ক্ষুদ্র বলছে, এটা কত ক্ষুদ্র? তো আমরা ফিজিক্সের বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে আমরা জানি, বা আমরা 11ও পড়েছি বা 12ও কিছুটা পড়েছি ইলেকট্রোস্ট্যাটিক্স, যে ডিএল কত হবে? টেন্স টু 0। মানে এর কিন্তু কোনো ফাইনাইট কোনো ভ্যালু নেই, যেটা 0.1 মিলিমিটার বা 1 মিলিমিটার এরকম হতে হবে এমন কোনো কথা নেই। এটা খুবই ক্ষুদ্র হবে, টেন্স টু 0। তো কেউ এই জন্য একটু ছোট ধরতে পারো, কেউ চাইলে একটু বড় করেও ধরতে পারো। আমরা বলেই দিচ্ছি এটা একটা ক্ষুদ্র এলিমেন্ট। ঠিক আছে? এবার ধরলাম এই পি পয়েন্টে আমাকে হচ্ছে কি করতে হবে? আমি চৌম্বক ক্ষেত্রের ভ্যালু বের করতে চাইছি। ঠিক আছে? তাহলে এখান থেকে যে দূরত্ব একটা ডিস্টেন্স হবে, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলছি? আর ভেক্টর। ঠিক আছে? এখানে আর ভেক্টরটা কি? এখানে আর ভেক্টরটা কি? আর ভেক্টরটা হচ্ছে ডিএল এর ক্ষুদ্র তারের পরিবাহী তারের ক্ষুদ্র অংশ ডিএল এর সাপেক্ষে কি আর বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে? ডিএল এর সাপেক্ষে আর বিন্দুর অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু ডিএল, এটা হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমরা কি করব? এখানে আমরা এবার তার মানে এই ডিএল অংশের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? এই ডিএল অংশের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট যাচ্ছে। এবার এই যে আইডিএল, ঠিক আছে, আইডিএল যে পাচ্ছি মানে আই ইন্টু ডিএল, এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। খুব ভালো করে বুঝো এটা। এই ক্ষুদ্র ডিএল অংশের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট যাচ্ছে। আমরা ধরে নিয়েছি যে প্রত্যেকটা অংশের মধ্য দিয়ে হচ্ছে আই কারেন্ট যাচ্ছে। তার মানে এই ডিএল যে ক্ষুদ্র অংশ তার মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে। তার মানে এই ক্ষুদ্র ডিএল অংশের মধ্য দিয়ে আই কারেন্ট যাওয়ার জন্য কি হচ্ছে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তার কারণ আমরা কি জানি? তড়িৎবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো এখানে আমরা কিন্তু পুরো তারটার কথা বলছি না, আমরা শুধুমাত্র এই ক্ষুদ্র অংশ ডিএল এর কথা বলছি। এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তার মানে এখানে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের উৎস কি? আইডিএল, তাই না? কারণ কি লাগবে চৌম্বক ক্ষেত্রের জন্য? তারও লাগবে, আর তার মধ্যে কারেন্টে যেতে হবে, তড়িৎবাহী তার হতে হবে। এবার আমরা পুরো তারের কথা বলছি না, ডিএল অংশের কথা বলছি, তার মধ্যে আই কারেন্ট যাচ্ছে। মানে এই যে আইডিএল, এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে? কারেন্ট কিন্তু বা আই কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, তোমরা জানো, কিন্তু আইডিএল কি হচ্ছে? একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে এখানে চৌম্বক ক্ষেত্রের উৎস কি? এই আইডিএলটাই কিন্তু হচ্ছে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের উৎস। ঠিক আছে? ঠিক যেমন ভাবে কুলম্বের সূত্রে উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের উৎস কি ছিল? বিন্দু আধান বা পয়েন্ট চার্জ। ঠিক তেমনি ভাবে এই বায়ো-সাভার্ট লতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের উৎস কি? আইডিএল। এই জন্য এই আইডিএল একটা নাম কি দেওয়া হয়েছে? কারেন্ট এলিমেন্ট। কারেন্ট এলিমেন্ট। ঠিক আছে? এই আইডিএল কে কি বলা হয়? কারেন্ট এলিমেন্ট। বা বাংলাতে বললে কি বলবো? ক্ষুদ্র প্রবাহী অংশ, এরকম কিছু একটা মানে হবে, ক্ষুদ্র প্রবাহী অংশ। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে ডিএল এর অভিমুখ কোন দিকে হবে? কারেন্টের অভিমুখ যেদিকে, মানে আই এর অভিমুখ যেদিকে, সেদিকেই কিন্তু ডিএল এর অভিমুখ। তার মানে ডিএল এর অভিমুখ কি হবে? এইটা, কারেন্টের অভিমুখ যেদিকে। ঠিক আছে? আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য বলছি, খুব ভালো করে শুনে রাখো। এবার যদি তারটা এরকম বেঁকানো আমি ধরি, আরো বেঁকানো ধরি, তো এই অংশে কি হবে? এই অংশেও কিন্তু একই হবে, কারণ আমি যে ক্ষুদ্র অংশটা কল্পনা করছি এটা কিন্তু সবসময় একটা স্ট্রেট লাইন হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। যেরকমই অংশ হোক না কেন, আমি যদি এখানেও যদি ধরি, তাহলে এটাও কিন্তু যেহেতু ক্ষুদ্র অংশ সবসময় কি হবে? একটা স্ট্রেট লাইন হবে, বা এইটুকু অংশ কি হবে? একটা সরল রেখা হবে। যতই তারটা বাঁকানো হোক না কেন, তার একটা ক্ষুদ্র অংশ সবসময় কিন্তু সরল রেখা হবে। ঠিক আছে? তাই এই ডিএল অংশে ডিএল এর অভিমুখ কোন দিকে হবে? কারেন্টের অভিমুখ যেদিকে।
ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আচ্ছা, এবার তার মানে এখানে বোঝা গেল চৌম্বক ক্ষেত্রের উৎস কি, আইডিএল। আচ্ছা, এবার বলো যে এই যে ডিএল ভেক্টর আর হচ্ছে আর ভেক্টর, এর মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলি, তাহলে এখানে থিটা কি, এখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড থিটা, মানে থিটা সরি ডিএল অ্যান্ড আর ভেক্টর, মানে থিটা কি, ডিএল ও আর ভেক্টর এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, মধ্যবর্তী কোণ। আচ্ছা, তার মানে এই যে চৌম্বক ক্ষেত্র সেটা কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করবে। কোন কোন বিষয়? একটা দূরত্বের উপর নির্ভর করবে, কারণ বুঝতেই পারছো যে এই হচ্ছে পয়েন্টটা, পি পয়েন্টটা আমি যদি অন্য কোনো জায়গায় নিই তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু অবশ্যই যে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা বা ম্যাগনিটিউড সেটা কিন্তু চেঞ্জ হবে। তো আর একটা ফ্যাক্টর, আচ্ছা আইডিয়াল একটা ফ্যাক্টর, আচ্ছা আর অ্যাঙ্গেল একটা ফ্যাক্টর, বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য বিভিন্ন হবে। এবার আমরা বায়োসাভার্ট ল এর যে হচ্ছে সূত্র বা তার যে হচ্ছে তার সাহায্যে যে ভ্যালু নির্ণয় করব সেটা পড়তে যাচ্ছে, ঠিক আছে? খুব ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করো। আর অবশ্যই কিন্তু বলবো যে তোমরা খাতা পেন নিয়ে আমার পড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা জিনিসগুলো নোট করতে থাকো, তাহলে একবারে তোমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে। আর কিন্তু বই থেকে বা কোথাও থেকে পড়ার দরকার পড়বে না, কারণ আমি যতটা ডিটেলস এখানে বলছি ততটা কিন্তু তুমি কোনো বইতে বা কোথাও পাবে না, ঠিক আছে? এটা প্রত্যেকটা অংশ আমি ডিটেলস অ্যানালিসিস করছি, তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এবার বলো যে পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সেটা কোন দিকে হবে? আমি গত ভিডিওতে ডিসকাস করেছি যে রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। তো থাম্বটা কোন দিকে নিতে হবে, যেদিকে কারেন্ট যাচ্ছে এদিকে নিলাম। এবার হাতগুলো হচ্ছে বাকি আঙ্গুলগুলো আমাকে ফোল্ড করতে হবে। এবার পি পয়েন্টটা দেখো, লুপটা তার মানে কিরকম হচ্ছে, এরকম লুপটা এরকম হচ্ছে। এবার পি পয়েন্টে কিরকম হচ্ছে, পি পয়েন্টটা তার মানে কি হচ্ছে, চৌম্বক ক্ষেত্রটা এই পি পয়েন্টটা যে তলের উপর আছে মানে বোর্ডের তলের দিকে দিকে ঘুরছে। দেখো এদিকে কারেন্ট যাচ্ছে, হাতটা ফোল্ড করলাম, পি পয়েন্টটা কিরকম হচ্ছে, বোর্ডের দিকে ঢুকছে। তো আমি বলেছিলাম যে এটা হচ্ছে অন্তর্মুখী লম্ব, এটাকে আমি কি দিয়ে বুঝাবো, ক্রস দিয়ে, ঠিক আছে? এটা কত ভিডিওতে আমি ডিসকাস করেছি। পি পয়েন্টে তার মানে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হচ্ছে, লম্ব তো হবে, বোর্ডের তলের উপর লম্ব তো হবে, কিন্তু কিরকম লম্ব, এটা অন্তর্মুখী লম্ব বা ইনওয়ার্ড নর্মাল। তার জন্য আমরা ক্রস চিহ্ন ইউজ করি গোলের মধ্যে, ক্লিয়ার আছে? এবার বলো এই পি পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেটা কি হবে? যেহেতু আমরা ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য নির্ণয় করছি, তো সেই জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটা কি হবে, খুব ক্ষুদ্র হবে। এখানে শুধু আমরা ভ্যালুটা বের করছি, এই জন্য মড চিহ্ন দিলাম। এবার বলো এই যে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে হচ্ছে পি পয়েন্টে, এবার সেটা হচ্ছে কি হবে, সেটা কিন্তু কারেন্টের সঙ্গে সমানুপাতিক হবে। কেন? তার কারণ হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে কিছু আধান প্রবাহিত হচ্ছে। তো যদি বেশি কারেন্ট প্রবাহিত হয় তার মানে হচ্ছে বেশি আধান প্রবাহিত হচ্ছে বা বেশি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে যদি কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে পি পয়েন্টে, যদি এই পি পয়েন্ট যদি এই তারের মধ্য দিয়ে আমি কারেন্টের পরিমাণ বাড়িয়ে দিই, তার মানে আমি ইলেকট্রনের হচ্ছে সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, তার ফলে কিন্তু উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের পরিমাণও কি হবে, বৃদ্ধি পাবে। তো তার মানে এই যে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র হবে ডিবি, তার মানটা কি হবে, প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, এবার এটা আর কার সঙ্গে সমানুপাতিক হবে, এটা কিন্তু এই যে ক্ষুদ্র এলিমেন্ট আমরা কল্পনা করেছি বা ধরে নিয়েছি ডিএল, এর সঙ্গেও সমানুপাতিক হবে। তার কারণ এই ডিএল দৈর্ঘ্যকে যদি আমি ডবল ধরে নিই বা ডবল করে দিই, তাহলে ওর মধ্যে কারেন্টও কত হবে, ডবল হবে। তারপরে ইলেকট্রনও ডবল হবে, তার ফলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রও ডবল হবে। আবার এই ডিএলটাকে আমি যদি এর তুলনায় আরো কমিয়ে দিই তাহলে কি হবে, কারেন্টও এর মধ্যে কম যাবে, তাই না? তার ফলে ইলেকট্রনও কম যাবে, আর তার ফলে কি হবে, উৎপন্ন চৌম্বক ক্ষেত্র পি পয়েন্টে কি হবে, কম হবে। তো তার মানে ডিএলটা যত বাড়বে, মানে এই যে ক্ষুদ্র এলিমেন্ট আমি কল্পনা করেছি, যেটা আমি আগেই বললাম, এটা কিন্তু টেন্ডস টু জিরো, একদম কোনো ফিক্সড কোনো ভ্যালু নেই ডিএল এর। তো ডিএলটা যদি আমি একটু বড় করি তাহলে কি হবে, ওর মধ্যে বেশি কারেন্ট যাবে, উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বাড়বে। যদি আমি ডিএলটাকে কমিয়ে দিই তাহলে কি হবে, হচ্ছে কম পরিমাণ কারেন্ট যাবে, উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কমবে। তার মানে ডিএল ডবল করলে কি হবে, উৎপন্ন চৌম্বক ক্ষেত্র ডবল ডবল হবে। ডিএল অর্ধেক করলে কি হবে, উৎপন্ন চৌম্বক ক্ষেত্র অর্ধেক হবে। তোমরা বুঝতেই পারছো কিরকম সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে হচ্ছে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মানটা, এটা আর কি হবে, এবার দেখো এই যে দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বের উপর কিভাবে নির্ভর করবে, যত কাছে হবে, যেহেতু এই পরিবাহী তারের জন্য বা এক্ষেত্রে ডিএল অংশের জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, তো এই হচ্ছে পি পয়েন্টটা
এই পরিবাহী তারের বা ডিএল এর যত কাছে থাকবে তত কি হবে, চৌম্বক ক্ষেত্রের মানটা বাড়বে, যত দূরে যাবে তত কি হবে, চৌম্বক ক্ষেত্রের মানটা কমবে। তো এই হচ্ছে বায়ো-সাভার্ট লটাও কিন্তু কি হবে, ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে বায়ো-সাভার্ট লটাও কিন্তু কুলম্ব ল এর মতো ব্যস্ত বর্গ সূত্র বা ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। ঠিক আছে, বুঝে গেল ব্যাপারটা। পি পয়েন্টটা কাছে হলে কি হবে, চৌম্বক ক্ষেত্র বাড়বে, চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা দূরে, আরো যদি দূরে সরিয়ে দিই কি হবে, কমবে। তার মানে কি হবে, দেখা গেছে এটা যে এটাও কিন্তু ব্যস্ত বর্গ সূত্র মেনে চলে। মানে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কি হচ্ছে, দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবার লাস্ট আরেকটা কি পয়েন্ট হবে, থিটা। থিটার সঙ্গে কিভাবে নির্ভর করবে, থিটার সঙ্গে দেখা গেছে যে সাইন থিটার সঙ্গে সমানুপাতিক। এবার প্রশ্ন হচ্ছে কেন কস থিটা কেন হলো না, তার কারণ দেখো যে এই অ্যাঙ্গেলটা যত বাড়বে, ঠিক আছে, তো সাইন থিটার লোয়েস্ট ভ্যালু কত, থিটা ইজ ইকুয়াল টু 0 হলে, আর ম্যাক্সিমাম ভ্যালু কত, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে। তার মানে এই যখন হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 হয় তখন সাইন থিটার ভ্যালু কত হবে, 1। আচ্ছা, যদি হচ্ছে সাইন থিটার যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, সরি, যখন হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে তখন সাইনের ভ্যালু কত হবে, 0। যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে তখন কত ভ্যালু হবে, 1। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ডিএল এবং আর ভেক্টরের মধ্যে যে কোণটা থিটা, এই থিটাটা যদি হচ্ছে বৃদ্ধি পায়, যদি 0 থেকে বাড়তে থাকে তাহলে কি হবে, সাইন থিটাটাও বাড়বে। তার ফলে কিন্তু উৎপন্ন চৌম্বক ক্ষেত্র ডিবি এর ম্যাগনিটিউডটাও বাড়বে। আর থিটা যদি কমে যায় তাহলে কি হবে, সাইন থিটার ভ্যালুটাও কমে যাবে। তার ফলে কি হবে, উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটাও কিন্তু কমে যাবে। এই জন্য কিন্তু সাইন থিটার সঙ্গে সমানুপাতিক। এই জন্যই কিন্তু কস থিটা হবে না, কারণ কস থিটা হলে কিন্তু উল্টো হয়ে যেত, ব্যাপারটা একটু জটিল হয়ে যেত। তো সেই জন্য এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, এবং কিভাবে ডিপেন্ড করবে, উৎপন্ন ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবিটা কি হবে, সাইন থিটার সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা আমরা পরে আবার ডিসকাস করবো অ্যাঙ্গেলটা নিয়ে। এবার এই চারটাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কি পাবো, 1 2 3 4, এবার যদি হচ্ছে 1 2 3, এটাকে যদি 4 নম্বর বলি। আর অবশ্যই কিন্তু যখন আয়ের সঙ্গে সমানুপাতিক তখন কিন্তু বাকিগুলো কনস্ট্যান্ট, যখন ডিএল এর সঙ্গে সমানুপাতিক বাকিগুলো কনস্ট্যান্ট, যখন আর এর সঙ্গে 1/r² এর সঙ্গে সমানুপাতিক তখন বাকিগুলো কনস্ট্যান্ট, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এবার এগুলোকে 1 2 3 4 এগুলো থেকে একসঙ্গে আমি কি লিখতে পারবো, আই ডিএল সাইন থিটা বাই r², এটা লিখতে পারবো। ঠিক আছে, ডিবি সমানুপাতিক, এটা সমানুপাতিক চিহ্ন, কি পেয়ে যাবো, আই ডিএল সাইন থিটা বাই r²। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এটুকু অংশকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো কিন্তু নোট করে রাখো, এগুলো আবার আমাদের হচ্ছে পরে বলবো। এবার যদি আমাকে সমানুপাতিক চিহ্নটা উঠাতে হয় তাহলে আমরা কি জানি, একটা ধ্রুবক নিতে হয়। ঠিক আছে, তাহলে এখানে ধ্রুবক নিব। ধ্রুবকটা কি নিব, প্রথমে আমরা কে দিয়ে লিখি ধ্রুবকটা। তো এখানে ধ্রুবকটা যদি কে ধরে নিই, ঠিক আছে, কে ধরে নিই তাহলে কত হবে, কে ইন্টু আই ডিএল সাইন থিটা বাই r², এটা হয়ে যাবে। আচ্ছা, এই যে এখানে ধ্রুবক কে, এর ভ্যালুটা কার উপর নির্ভর করবে, এর ভ্যালুটা নির্ভর করবে হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর। মানে এই পরিবাহী তারটাকে আমি কোথায় কল্পনা করেছি বা কোথায় আছে পরিবাহী তারটা, যে মাধ্যমে আছে সে মাধ্যমের উপর নির্ভর করবে। আর কিসের উপর নির্ভর করবে, যতগুলো ভৌত রাশি আমি এখানে ব্যবহার করছি, ব্যবহৃত ভৌত রাশিগুলোর এককের উপর, এককের পদ্ধতির উপর। মানে আমি যে ভৌত রাশিগুলো এখানে ব্যবহার করছি, আই ডিএল লেন্থ দূরত্ব আর, এদের হচ্ছে আমি কোন এককে পরিমাপ করছি তাদের উপর ডিপেন্ড করবে, আর কোন মাধ্যমে আছে তার উপর ডিপেন্ড করবে। এবার যদি শূন্য মাধ্যমে থাকে, ঠিক আছে, যদি এই পরিবাহী তারটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে থাকে তাহলে কে সমান সমান কি ধরা হয়, কে সমান সমান ধরা হয় μ0/4π। আচ্ছা, এটা আমরা কিভাবে পেলাম, ঠিক যেমন ভাবে কুলম্বের সূত্রে আমরা কি পেয়েছিলাম, F = 1/4πε0 Q1 Q2/r² ছিল। ঠিক আছে, তো এখানে 1/4πε0 হচ্ছে যা নির্দেশ করে তার সিমিলার রাশি হচ্ছে μ0/4π। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে μ0 কি, μ0 কি,
শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, ঠিক আছে। মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, বা এটা ইংরেজি টার্মটা কি, পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে। তো এখানে মিউ নটের কনসেপ্টটা কি, মিউ নটের কনসেপ্টটা একই রকম, কি রকম, যে এখানে যেটা ছিল যে 1/4πε0, এটা দিয়ে আমরা কি বুঝতে পারছিলাম, যে কোনো ফিল্ডকে কতটা বা কোনো মাধ্যমকে কতটা ভেদ করতে পারে। তো তড়িৎ ক্ষেত্রের বেলায় 1/4πε0, চৌম্বক ক্ষেত্রের বেলায় কি হবে, মিউ নট বাই 4π। এটা দিয়ে আমি কি বোঝাবো বা এটা দিয়ে আমি কি নির্দেশ করব, যে চৌম্বক ক্ষেত্র যে মাধ্যমের মধ্যে আছে সেই মাধ্যমকে কতটা ভেদ করতে পারে, মানে স্ট্রেংথটা কতটা, ঠিক আছে। এটা নিয়ে আবার আমরা পরে আলোচনা করছি। আচ্ছা, তার মানে যদি এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই তাহলে এবার সূত্রটা কি চলে আসবে, ঠিক আছে। এটাকে এবার মুছে দিচ্ছি, এর আর কোনো দরকার নেই। তার মানে কে যদি ভ্যালুটা এখানে পুট করে দিই তাহলে আমরা আলটিমেট কি পেয়ে গেলাম, বাট এখানে কিন্তু আমরা শুধু ম্যাগনিটিউডটা নিব, তাহলে কত হয়ে যাবে, উৎপন্ন ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কত পেলাম, মিউ নট বাই 4π ইন্টু কি হবে, আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, ঠিক আছে। এই পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে মিউ নটের ইউনিট কি হবে বা মিউ নটের ভ্যালু কত হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা যেটা আমরা পেলাম, এটা কি, এটা কিন্তু বায়ো-সাভার্ট ল এর স্কেলার ফর্ম, এটাই কিন্তু বায়ো-সাভার্ট ল, ঠিক আছে। তো আমরা যখন ভ্যালু নির্ণয় করব গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা ডাইরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এটা কিন্তু স্কেলার ফর্ম। কেন স্কেলার ফর্ম, কারণ এখানে দেখো লেফট সাইডে কি আছে, শুধু ভ্যালু আছে, আর ডান দিকেও কিন্তু কোনো ভেক্টর নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে মিউ নটের ইউনিট কি হবে সেটা বের করতে চাইছি। তো দেখো মিউ নটের ইউনিট বের করলে কি হবে, মিউ নট বাই 4π ইউনিট বেরিয়ে যাবে, কারণ পাই তো একটা কনস্ট্যান্ট। তো এখান থেকে যদি বের করি মিউ নট ইকুয়াল টু কত পাবো, দেখো মিউ নট ইকুয়াল টু কত পাবো, ডিবি ইন্টু 4π ইন্টু আর স্কোয়ার বাই কত হবে, আই ডিএল সাইন থিটা, ঠিক আছে। এবার ইউনিট গুলো পুট করি, ডিবি, ডিবি মানে কি, ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্রের ইউনিট কি হয়, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, চৌম্বক ক্ষেত্রের ইউনিট হচ্ছে টেসলা, যার সিম্বল হচ্ছে টি। 4π তো একটা কনস্ট্যান্ট টার্ম, আর এর ইউনিট কি হবে, এসআই তে মিটার স্কোয়ার, আর ইউনিট কি অ্যাম্পিয়ার, ডিএল মানে কি একটা লেন্থ বোঝাচ্ছে কি হবে মিটার, আর সাইন থিটা কি একটা ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে মিউ নটের ইউনিট, ঠিক আছে। এই মিউ নটের কিন্তু ইউনিটটাও কিন্তু মনে রাখবে। আচ্ছা, তাহলে এটা আমরা কোন এককে পরিমাপ করলাম, এসআই এককে, ঠিক আছে। তার মানে এসআই তে মিউ নটের ইউনিট কি, মিউ নটের ইউনিট কি, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার তবে বলো যে মিউ নট বাই 4π এর ইউনিটও কি হবে, সেম হবে, কারণ 4π তো একটা ইউনিটলেস বা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তো এর ইউনিটও সেম হবে। তাহলে এবার ভ্যালুটা কত পাওয়া গেছে, যদি এসআই মাধ্যম হয় এবং শূন্য মাধ্যম হয়, মানে যদি আমরা এসআই এককে নির্ণয় করি এবং শূন্য মাধ্যম, তারটা শূন্য মাধ্যমে আছে এরকম ধরে নিই, তাহলে দেখা গেছে যে মিউ নট বাই 4π এর ভ্যালুটা কত, তোমরা কিন্তু নোট করে রাখো, এর ভ্যালুটা হচ্ছে 10⁻⁻7, ঠিক আছে। মিউ নট বাই 4π এর ভ্যালু কত, 10⁻⁻7। আচ্ছা, আর ইউনিট কি হবে, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এবার বলো যে মিউ নটের ভ্যালু কত, মিউ নটের তবে ভ্যালু কত হবে, 4π দিয়ে গুণ করে দিলাম, 4π দিকে নিয়ে গেলাম, 4π ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, ক্লিয়ার। তাহলে আমরা কি করতে পারলাম, মিউ নট আর হচ্ছে মিউ নট বাই 4π এর দুটোরই কিন্তু ভ্যালু বললাম, এগুলো অবশ্যই তোমরা কিন্তু খেয়াল রাখবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। মিউ নটের ভ্যালু কত, যদি এসআই হচ্ছে এসআই পদ্ধতিতে আমরা নির্ণয় করি আর তারটা পরিবাহী তারটা শূন্য মাধ্যমে ধরে নিই, তাহলে কিন্তু মিউ নট বাই 4π কত হবে, 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, আর মিউ নট কত হবে 4π ইন্টু 10⁻�7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ইউনিট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা সমাধানের জন্য, তোমরা কিন্তু অবশ্যই এগুলো নোট করে নাও, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা বায়ো-সাভার্ট ল এর সাহায্যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা নির্ণয় করতে পারলাম, কিন্তু এটা কিন্তু আমরা স্কেলার ফর্মে নির্ণয় করেছি, কিন্তু
ম্যাগনেটিক ফিল্ড কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমাকে কি করতে হবে, ভেক্টরিক্যালি এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা মুছে দিলাম। এবার ভেক্টর ফর্মটা কি হবে দেখো। তো ভেক্টর ফর্মের জন্য এবার ভেক্টর ফর্ম কেন হবে সেটাও বোঝো। যেহেতু এই হচ্ছে পি পয়েন্টের উপর আমরা কি দেখছি, অন্তর্মুখী লম্ব, তো একটা ডিরেকশন আছে, একটা ফিক্সড ডিরেকশন আছে। তো এই ডিরেকশনটাও কিন্তু আমরা আমাদের এই যে ডিরেকশন আর আমরা হচ্ছে বায়োসাভার লয়ের সাথে যে ডিরেকশন পাবো দুটোই কিন্তু সেম হবে। আচ্ছা, তো এটা ভেক্টর ফর্মটা এবার আমরা হচ্ছে করি ভেক্টর ফর্ম। তো ভেক্টর ফর্মের জন্য কি করতে হবে, এটা বিভিন্ন ভাবে বলা যায়, তুমি সহজ করে বলছি। তো ভেক্টর ফর্মের জন্য কি করব, মিউ নট বাই 4 পাই থাকলো আই ডিএল সাইন থিটা থাকলো। এবার আমি কি করব, একটা আর দিয়ে উপর নিচে গুণ করবো। এটা কিন্তু ক্রস প্রোডাক্ট না, এটা কিন্তু আর 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 স্কোয়ার ছিল, আর উপর নিচে আর দিয়ে গুণ করলাম। এতে কি সুবিধা হলো দেখো, এটাকে এইভাবে লিখতে পারবো এবার, মিউ নট বাই 4 পাই আই কি হবে ডিএল ইন্টু আর সাইন থিটা। ঠিক আছে, আরটাকে আমি ভিতরে ঢুকিয়ে নিলাম, মানে ডিএল এর পাশে লিখলাম, কোনো প্রবলেম নেই আশা করি, বাই আর কিউ। আচ্ছা, এবার আমরা কি জানি, এ বি সাইন থিটা। ঠিক আছে, ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু কি লিখি আমরা, এ ক্রস বি ভেক্টর। ঠিক আছে, তার মানে এই ডিএল আর সাইন থিটা এই টার্মটাকে আমরা কি লিখতে পারবো দেখো, ডিএল আর সাইন থিটা, এটা কি হচ্ছে, ধরো ডিএল সমান সমান এ আর সমান সমান বি, তাহলে কি হচ্ছে ডিএল আর সাইন থিটা। তাহলে এই টার্মটাকে আমরা কি লিখতে পারবো, মিউ নট বাই 4 পাই আইটা থাকলে এটা কি লিখতে পারবো, ডিএল ক্রস আর, এটা লিখতে পারবো, ডিএলটা হচ্ছে বাই আর কিউ। ঠিক আছে, ক্লিয়ার। তার মানে এই ডিবি ভেক্টর ইকুয়াল টু কি পেলাম, মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউ। এটা হয়ে গেল ভেক্টর ফর্ম। আচ্ছা, এবার চাইলে বা অসুবিধা হলে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো, না রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, না রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই, আই ডিএল ক্রস আর বাই আর কিউ, কারণ আই ডিএল কিন্তু আমাদের হচ্ছে কারেন্ট এলিমেন্ট। ঠিক আছে, তো আই ডিএলটা কিন্তু একটা কোয়ান্টিটি হিসাবে ভাবতে পারো, তো এখানে ব্র্যাকেট দিতেও পারো, ব্র্যাকেট না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউ। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ তথ্য, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমরা কি জানি, ক্রস প্রোডাক্টের যেটা উত্তর হয় সেটা কি হয়, মানে এ ক্রস বি যে ভেক্টরটা হবে সেটা কি হবে, এ ভেক্টরের উপর লম্ব হবে, বি ভেক্টরের উপর লম্ব হবে, এটা আমরা ভেক্টরের নিয়ম থেকে জানি। তো তার মানে এই ডিএল ক্রস আর যে ভেক্টরটা হবে সেটা কি হবে, সেটাই তো ডিবি, তাই না, এর আনসারটাই তো ডিবি। তার কারণ এই আইডিএল ক্রস আর বলো বা ডিএল ক্রস আর বলো, এই যে ভেক্টরটা পাচ্ছি সেটাই তো ডিবি ভেক্টর। তো তার মানে ডিবি ভেক্টরের অভিমুখ কি হবে, ডিবি ভেক্টরের অভিমুখ এমন হবে যেটা কি হবে, ডিএল ভেক্টরের উপর লম্ব হবে, আর ভেক্টরের উপর লম্ব হবে, বা যেটা আইডিএল ভেক্টরের উপর লম্ব হবে, আর ভেক্টরের উপর লম্ব, তাই না। কারণ আমরা কি জানি যে ক্রস প্রোডাক্টের যে হচ্ছে রেজাল্ট সেটা কি হয়, যেমন এখানে দেখো এ ক্রস বি যে ভেক্টরটা সেটা এর উপরে লম্ব হবে, বি এর উপরে লম্ব হবে। তো এই যে রেজাল্টটা এটা কি, এখানে আইডিএল ক্রস আর এটাই তো ডিবি, তাই না। তার মানে ডিবি ভেক্টরের অভিমুখ কি হবে, ডিএল ভেক্টরের উপরে লম্ব হবে, আর ভেক্টরের উপরে লম্ব হবে। তার মানে ডিএল ভেক্টর আর আর ভেক্টর যে তলে আছে সেই তলের উপর যে লম্ব সেটাই কি হবে, এই ডিবি ভেক্টরের অভিমুখ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এটা হচ্ছে নির্ণয় করতে পারবো। দেখো, তার জন্য কি করতে পারি, আমরা ভেক্টরে যেভাবে শিখেছিলাম যে একটা ডান হাতের স্ক্রুকে, যেহেতু ডিএল ক্রস আর, তো ডান হাতের স্ক্রুকে আমরা কি করব, ডিএল থেকে আর এর দিকে ঘোরাবো, তো যেটা নির্দেশ করবে সেটাই হবে অভিমুখ। আবার আমরা কি করতে পারি, হচ্ছে রাইট হ্যান্ড রুলের সাহায্যে নির্ণয় করতে পারি। কিভাবে, ডিএল ক্রস, ইভেনে ভেক্টর পড়ানোর সময় আমরা বলেছিলাম, দেখো ডিএল ক্রস আর, তো হাতটাকে এইভাবে রেখে ডিএল থেকে আর এর দিকে যাবো, ডিএল থেকে আর এর দিকে। ঠিক আছে, ডিএল থেকে আর এর দিকে। এবার দেখো বুড়ো আঙ্গুলটা কোন দিকে নির্দেশ করছে, আবার দেখো ডিএল থেকে আর এর দিকে যাবো, যেহেতু ডিএল ক্রস আর বা আইডিএল ক্রস আর, তো আমরা ডিএল থেকে আর এর দিকে যাবো। তো ডিএল থেকে আর এর দিকে যেতে গেলে কি হচ্ছে দেখো, এই যে তোমরা নিজেরা করে দেখো, বুড়ো আঙ্গুলটা কোন দিকে যাচ্ছে, ভিতরের দিকে যাচ্ছে, ডিএল থেকে আর এর দিকে যাচ্ছে, বুড়ো আঙ্গুলটা দেখো ভিতরের দিকে যাচ্ছে। তার মানে এই ডিরেকশনটা কি ইনওয়ার্ড, তাই তো, ডিরেকশনটা কি হচ্ছে ইনওয়ার্ড, মানে ডিএল এবং আর যে তলে অবস্থিত, এর একই তলে অবস্থিত, এদের উপর লম্ব অভিমুখটাই হচ্ছে কিসের অভিমুখ,
উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বা ডিবি এর অভিমুখ, ঠিক আছে। আর আমরা যে হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে যেটা বের করেছিলাম, এটাও কিন্তু এটাই বলছি যে অন্তর্মুখী লম্ব। তো যেটা আমি প্রথমেই বললাম যে বায়োসাভার্ট ল এর সাহায্যেও কিন্তু আমরা ডিরেকশনটা বের করতে পারবো, কিন্তু এটা এই যে ডিরেকশনটা পাবো সেটা আমাদের যে রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে ডিরেকশনটা আমরা অলরেডি পেয়েছি, দুটোই কিন্তু সেম হয়, ঠিক আছে। কিন্তু এখানে যে তথ্যটা পাচ্ছি যে এই যে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কি হচ্ছে, আইডিএল ক্রস আর বা ডিএল ক্রস আর এর উপরে লম্ব হচ্ছে, তার মানে ডিএল এবং আর উভয়ের উপরে লম্ব হচ্ছে। এই যে তথ্যটা, এটা কিন্তু আমাদের বায়োসাভার্ট ল এর অ্যাপ্লিকেশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেক জটিল সমস্যা বা ডিরেকশন কিন্তু আমরা এই ছোট্ট তথ্য দিয়ে বের করতে পারবো, যে ডিভি ভেক্টরের অভিমুখটা এমন হবে যেটা ডিএল এবং আর উভয় ভেক্টরের উপর লম্ব, ঠিক আছে। তো তোমরা এটাকে কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখো, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু বড় হচ্ছে তফাৎ করে দেবে। তোমরা বোঝা গেল পুরো ব্যাপারটা। তো এটা হচ্ছে স্কেলার ফর্ম আর এটা হচ্ছে ভেক্টর ফর্ম, ঠিক আছে। এটা স্কেলার ফর্ম, এটা হচ্ছে ভেক্টর ফর্ম, ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলতে যাচ্ছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা থিটাটা কোন দিকে নিয়েছিলাম, এই দিকে নিয়েছিলাম, কিন্তু যদি আমি থিটাটা এই দিকে না নিয়ে এই দিকেও নিই তাহলেও কিন্তু রেজাল্ট সেম হবে। আবার ভালো করে শোনো, আমরা থিটাটা এই দিকে নিয়েছিলাম, তাই তো, উপরের দিকটা নিয়েছিলাম। থিটাটা যদি আমরা নিচের দিকে নিতাম তাহলেও কিন্তু কোনো প্রবলেম হতো না, তাহলেও কিন্তু ভ্যালুটা কোনো চেঞ্জ হতো না। বোঝা গেল? এবার কেন, তার কারণ হচ্ছে যে আমি প্রথমে যেমন বলেছি, এই যে ডিএল এলিমেন্ট তারটা যেমনই হোক না কেন, যেমন আকৃতির হোক না কেন, ডিএল যেহেতু একটা ক্ষুদ্র এলিমেন্ট, তো সেটা কিন্তু সবসময় কি হবে, সরল লেখা হবে। তো সরল লেখার উপর তুমি এই দিকে নাও বা তুমি কোনটা এই দিকে নাও, ঠিক আছে। আমরা কি জানি, সাইন থিটা আর সাইন 180 মাইনাস থিটা কি হয়, সেম হয়। তো তুমি যদি এই যে হচ্ছে লাইনটা, মানে আমি ডিএল ভেক্টরটা যে আমি যে ডিএল এলিমেন্টটা যে কেটে নিচ্ছি, এটা তো সবসময় একটা স্ট্রেট লাইন হবে, তাই না। তো আমি যদি এই দিকে থিটাটা নিই, তার ভ্যালু কত, সাইন থিটা, তাহলে এই বাকি অংশটা কত হচ্ছে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তো যেহেতু সাইন থিটা আর সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা দুটো সমান, সেই জন্য কি হবে, অ্যাঙ্গেলটা এই দিকে দেওয়া থাকুক বা এইদিকে দেওয়া থাকুক, ম্যাগনিটিউড বা ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রবলেম সলভিং এর সময় কিন্তু কাজে লাগবে। অবশ্যই কিন্তু এগুলো খাতায় নোট করে নাও। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কোনটা এইদিকে দেওয়া থাকুক বা এইদিকে দেওয়া থাকুক, সব ক্ষেত্রে কিন্তু আমরা সাইন থিটা হিসেবে লিখবো, কারণ সাইন থিটা যা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানেও তাই, দুটোই সাইন থিটা। ক্লিয়ার একদম ব্যাপারটা? তো এই হচ্ছে আমাদের বায়োসাভার্ট ল। আর যে ছোট ছোট আমি তথ্যগুলো বললাম, যে থিটাটা কার মধ্যে অ্যাঙ্গেল, ডিএল এবং হচ্ছে আর ভেক্টরের মধ্যে, এটা হচ্ছে একটা পয়েন্ট, যেমন হচ্ছে একটা ক্ষুদ্র ডিএল এলিমেন্ট, আর কি বললাম, আইডিএল কারেন্ট এলিমেন্ট, এটা কি, এটা হচ্ছে তারের সেই ক্ষুদ্র অংশ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই জিনিসগুলো নিশ্চয়ই তোমরা নোট করে নিয়েছো। এবার আমরা এটাকে অ্যানালিসিস করবো, ঠিক আছে। এই গেল হচ্ছে ভেক্টর ফর্ম বা স্কেলার ফর্ম। এবার আরো কয়েকটা ফর্মে আমরা পড়বো, তার আগে আমরা কি করব, কুলম্বের সূত্রের সঙ্গে, ঠিক আছে, কুলম্বের সূত্রের সঙ্গে বায়োসাভার্ট ল এর একটা মিল বা একটা পার্থক্য কিছু কিছু আমাদের অবশ্যই জেনে রাখতে হবে পরীক্ষার জন্য এবং ব্যাপারটাকে রিয়েলাইজ করার জন্য। আমি যেমন প্রথমেই বললাম যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কুলম্বের সূত্রের যা ভূমিকা, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বা চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে বায়োসাভার্ট ল এর কিন্তু সেম ভূমিকা। আচ্ছা, তো তার মানে এবার প্রশ্ন হচ্ছে যে কুলম্বের সূত্র আর বায়োসাভার্ট সূত্রের মধ্যে কি কি মিল আছে আর কি অমিল আছে। যদি আমরা অত ডিটেলসে পড়বো না, কিন্তু কিছুটা আমরা অবশ্যই জেনে রাখতে হবে। কুলম্বের সূত্র ও এর মধ্যে একটা কম্পারিজন, বায়োসাভার্ট, বাংলায় বললে বায়োসাভার্ট এরকম করে বলি, সূত্র, এর মধ্যে মিল আর অমিল, যেটা আমরা এইটুকু আলোচনা থেকে বলতে পারবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে মিল, মানে হচ্ছে সাদৃশ্য। আমরা কি দেখলাম, কুলম্বের সূত্র কি ছিল, কুলম্বের সূত্র কি ছিল, এফ প্রপোর্শনাল Q1 Q2 আর এফ প্রপোর্শনাল কি ছিল 1/r²। তো তার মানে কুলম্বের সূত্র কি করে, ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে। আর আমরা এখনই দেখলাম বায়োসাভার্ট ল কি করে, বায়োসাভার্ট ল এ উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মানটাও কি হয়, ব্যস্ত বর্গ সূত্র মেনে চলছিল। ঠিক আছে, তাহলে কি বলবো, উভয় ব্যস্ত বর্গের সূত্র মানে ইনভার্স স্কয়ার ল মেনে চলে। উভয় ক্ষেত্রে কি হচ্ছে, উৎপন্ন ক্ষেত্রের মানটা দূরত্বের বর্গের সঙ্গে সমানুপাতিক, ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে।
ঠিক আছে। আচ্ছা, এবার আর কি সাদৃশ্য বলতে পারবো, 2 নম্বর, উভয়ে কিন্তু কি করে, সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলে। উভয়ে কিন্তু সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলে, মানে উভয় বলতে এখানে উভয় সূত্রই কিন্তু সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলে। সুপারপজিশন প্রিন্সিপাল কি ছিল, আমরা কি বের করেছিলাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে, যে কোনো বিন্দু আধান যদি থাকে, ঠিক আছে, তার জন্য বিভিন্ন, যদি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড E1 হয়, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড E2 হয়, এরকম যদি অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড আমরা কি করেছিলাম, ই নেট আমরা কি করেছিলাম, বিভিন্ন যে ইলেকট্রিক ফিল্ড গুলো বা তৈরি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, তাদের বীজগণিতিক সমষ্টি হবে মোট বা হচ্ছে লব্ধি তড়িৎ ক্ষেত্রের পাবল। এটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। ঠিক তেমনি ভাবে চুম্বক ক্ষেত্রের বা বায়ো-সাভার্ট ল এর জন্য কিন্তু সুপারপজিশন প্রিন্সিপালটা প্রযোজ্য। মানে ধরো এখানে যে হলো ডিবি, ঠিক আছে, এই পি পয়েন্টে কত আমরা পেলাম ভ্যালুটা ডিবি, এটাকে যদি ডিবি1 বলি, যদি এই পয়েন্টে কি হবে, ভ্যালুটা চেঞ্জ হবে, তাই তো, ডিস্টেন্স অ্যাঙ্গেল চেঞ্জ হলে ভ্যালুটাও চেঞ্জ হবে। এই পয়েন্টে যদি ডিবি2 হয় উৎপন্ন চুম্বক ক্ষেত্রের ভ্যালুটা, যদি এই পয়েন্টে ডিবি3 হয়, তাহলে আমরা কি বলবো, বি নেট মানে হচ্ছে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের লব্ধি প্রাবল্য কত হবে, ম্যাগনিটিউড অফ ডিবি1 প্লাস ম্যাগনিটিউড অফ ডিবি2 ইত্যাদি ইত্যাদি, এরকম চলতেই থাকবে। তার মানে উভয় ক্ষেত্রে কিন্তু সুপারপজিশন প্রিন্সিপালটা প্রযোজ্য, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের জন্য যেমন প্রযোজ্য, যেমন বা বায়ো-সাভার্ট ল এর জন্য যেমন প্রযোজ্য, ঠিক তেমনি ভাবে কুলম্বের সূত্রের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, আমরা প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা করে ম্যাগনিটিউডটা বের করব আর তাদের হচ্ছে বীজগাণিতিক সমষ্টি নির্ণয় করব, তাহলে আমরা পেয়ে যাবো কি, সুপারপজিশন প্রিন্সিপাল। আচ্ছা, এই গেল হচ্ছে সাদৃশ্য, ঠিক আছে, আরো হয়তো অসংখ্য হবে, কিন্তু এই দুটোই কিন্তু মেন, এই দুটো মনে রাখলে তোমাদের হবে। এবার হচ্ছে বৈসাদৃশ্য, পার্থক্য কি হয়, এটা প্রথমেই আমি বলেছিলাম যে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, কুলম্বের সূত্রে যে তড়িৎ ক্ষেত্রের উৎস কি, তড়িৎ ক্ষেত্রের উৎস কি ছিল, কোন না কোনো বিন্দু আধান, সেটা ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন। আর এখানে প্রথমে যেটা আমি বলেছি যে এখানে চৌম্বক ক্ষেত্রের উৎস কি, বা এখানে যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হলো তার উৎস কি, তার উৎস হচ্ছে আইডিএল, মানে হচ্ছে প্রবাহী এলিমেন্ট, ক্ষুদ্র প্রবাহী এলিমেন্ট, ক্ষুদ্র কারেন্ট এলিমেন্ট, ক্ষুদ্র প্রবাহী এলিমেন্ট। তার কারণ কি সেটা আমি ব্যাখ্যা করেছি, যে বা ক্ষুদ্র প্রবাহী অংশ, ঠিক আছে, ইংরেজি নামটা মনে রাখো, ক্ষুদ্র হচ্ছে স্মল কারেন্ট এলিমেন্ট। তো তার কারণ কি এটা আমি ব্যাখ্যা করেছিলাম, যে কোন পরিবাহী তারের মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে কখন, পরিবাহী তারের চারদিকে, যদি সেটা তড়িৎবাহী তার হয়, মানে তারটাও লাগবে কারেন্টও লাগবে। তো যেহেতু এখানে ক্ষুদ্র অংশ ধরেছি ডিএল, তার মধ্যে যদি আই কারেন্ট যায়, তো আই আর ডিএল দুটোই হচ্ছে দায়ী চৌম্বক ক্ষেত্রের জন্য, তাই চৌম্বক ক্ষেত্রের উৎস কি আইডিএল। আচ্ছা, এবার আরেকটা পার্থক্য কি হবে, কুলম্বের সূত্রের ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্রের উৎস বিন্দু আধান বা পয়েন্ট চার্জ, এটা কি ছিল, এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি ছিল, ঠিক আছে, এটা কি ছিল, স্কেলার কোয়ান্টিটি। কিন্তু আমরা এখনই বললাম যে এই যে আইডিএল যে টার্মটা, এটা কিন্তু হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, এটা একটা তফাৎ। আর কি বলতে পারবো, যে হচ্ছে যেমন বিন্দু আধানের অস্তিত্ব আছে, ঠিক আছে, এটা সাদৃশ্যের মধ্যে পড়বে, ঠিক আছে, দরকার নেই। তো তোমরা এই দুটো কিন্তু অবশ্যই নোট করে নাও, ঠিক আছে, এই ছোট ছোট অংশগুলো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং তার থেকে বিশেষ করে যে আমরা যখন হচ্ছে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, তার জন্য কিন্তু এই কনসেপ্ট গুলো দরকার। তো তোমরা প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমরা নোট করে নাও। এবার আমরা বিভিন্ন ফর্মে বায়ো-সাভার্ট ল কে দেখবো, ঠিক আছে, তোমরা এইটুকু অংশ প্রথমে নোট ডাউন করে নাও। এবার দেখো, বায়ো-সাভার্ট সূত্রের আমরা স্কেলার আর ভেক্টর ফর্ম তো পড়লাম, এবার দুটো আরো বিভিন্ন ওয়েতে আমরা প্রকাশ করব। তো প্রথমে বায়ো-সাভার্ট সূত্রকে তড়িৎ প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেনসিটি যে সাপেক্ষে প্রকাশ। তো কারেন্ট ডেনসিটি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলাম, কি পড়েছিলাম, যে কারেন্ট ডেনসিটি J = I/A, ঠিক আছে। এবার কি করলাম, ডিএল দিয়ে উপর নিচে আমরা গুণ করলাম, তাহলে একই থাকলো। এবার A × DL, এ হচ্ছে এরিয়া, ডিএল হচ্ছে কি ক্ষুদ্র দৈর্ঘ্য, তাহলে A × DL কত হয়ে যাবে, ডিভি হয়ে যাবে। তার মানে ডিভি কি হয়ে গেল, ডিভি হচ্ছে কিন্তু এই ডিএল যে অংশটা আমরা কেটে নিয়েছিলাম বা কল্পনা করেছিলাম
তার আয়তন। ঠিক আছে, তার মানে জে ইকুয়াল টু কি পেয়ে গেলাম, আই ডিএল বাই ডিভি। এবার তবে সূত্রটা কি হয়ে যাবে, মিউ নট বাই 4 পাই জে ক্রস আর বাই আর কিউব আর ডি ইন্টু ডিভি। ঠিক আছে, এটা একটা ফর্মে হতে পারে। আচ্ছা, যে যেখানে যে তো বলে দিলাম তড়িৎ পরিবাহের ক্ষুদ্র অংশের কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘনত্ব, মানে এই যে ক্ষুদ্র অংশ বা ডিএল এলিমেন্ট আমরা ধরে নিয়েছিলাম এর জন্য যে কারেন্ট ডেনসিটি, আর ডিভি বললাম যে ডিএল অংশের আয়তন হয়ে গেল। আচ্ছা, আরেকটা যে বায়োসাভার্ট সূত্রকে তড়িৎ আধান কিউ এবং আধানের বেগ মানে হচ্ছে ভি এর রেসপেক্টে আমরা কিভাবে লিখতে পারি দেখো। তো আইডিএল কারেন্ট এলিমেন্ট, এবার আই মানে আমরা কি জানি, আই সমান সমান কি ডিকিউ ডিটি আমরা পড়েছিলাম। ঠিক আছে, কারেন্ট ইলেকট্রিসিটিতে। তো এবার ডিকিউ ডিটি লিখে দিলাম। এবার ডিকিউ থেকে গেলে কি হলো, ডিএল বাই ডিটি। ডিএলটা কি একটা ক্ষুদ্র লেন্থ আর ডিটি কি ক্ষুদ্র টাইম, তাহলে কি হয়ে যাবে, একটা কি চলে আসবে, একটা হচ্ছে ভেলোসিটি বা একটা বেগ চলে আসবে। এটাকে আমি ডিভি হিসাবে লিখতে পারতাম, কিন্তু আমি জাস্ট ভি হিসাবে বোঝানোর জন্য ভি হিসাবে লিখেছি। তাহলে এবার সূত্রটা কি হয়ে গেল, ডিভি ইজ ইকুয়াল টু ডিভি ভেক্টর ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই কনস্ট্যান্ট ডিকিউ ভি ক্রস আর বাই আর কিউ। ঠিক আছে, এই ফর্মেও কিন্তু আমরা লিখতে পারবো। তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখো, এই বিভিন্ন ভাবে কিন্তু পরীক্ষাতে দিতে পারে। এবার দেখো বায়োসাভার্ট সূত্রের কতগুলো বৈশিষ্ট্য, মানে কিছু কি পয়েন্টস। ঠিক আছে, দেখো 1 নম্বর, এই সূত্রটি কেবলমাত্র সুষম তড়িৎ বন্টনের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা আমি একদম প্রথমে বলেছিলাম। এখানে যে এই সরু তারের মধ্যে যে কারেন্ট আই যাচ্ছে, তারের সমগ্র অংশেই কিন্তু আই কারেন্ট যাচ্ছে, মানে এখানে কারেন্ট ডিস্ট্রিবিউশন কেমন আছে, ইউনিফর্ম আছে। ইউনিফর্ম কারেন্ট ডিস্ট্রিবিউশন হলে তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। 2 নম্বর, এই সূত্রটি তড়িৎবাহী তারের ক্ষুদ্র অংশের ক্ষেত্রে কেবলমাত্র প্রযোজ্য, যেটা আমি একদম প্রথমে বলেছিলাম যে বায়োসাভার্ট সূত্রের সাহায্যে কিন্তু সম্পূর্ণ পরিবাহী তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমরা নির্ণয় করতে পারবো না। এই তারের একটা ক্ষুদ্র অংশ বা ডিএল অংশের জন্যই কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে পারবো। এই পয়েন্টটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই কিন্তু এই পয়েন্টটা দেয়। আচ্ছা, 3 নম্বর, এটা আমি আলোচনা করেছি যে এখানে যে চৌম্বক ক্ষেত্র ডিবি পেলাম সেটা কি হবে, আইডিএল মানে কারেন্ট এলিমেন্ট ও আর উভয়ের উপর কিন্তু লম্ব। ঠিক আছে, কারণ আই কেন হচ্ছে ভ্যালুটা কি ছিল আমাদের, সূত্রটা কি পেয়েছিলাম আমরা, যদি স্কেলার ফর্মটাই ভেক্টর ফর্মটাই লিখি, মিউ নট বাই 4 পাই কি ছিল, আই ডিএল ক্রস আর বাই আর কিউ। ঠিক আছে, তার মানে ডিএল ক্রস আর এর যে হচ্ছে রেজাল্ট সেটাই হচ্ছে ডিবি। তো সে যেহেতু এটা ক্রস মানে ডিএল আর এর ক্রস প্রোডাক্টের রেজাল্ট যেহেতু ডিবি, সেজন্য ডিবির অভিমুখ কি হবে, ডিএল এর উপরে লম্ব হবে আর এর উপরে লম্ব হবে, এটা আগেও বলেছিলাম। আচ্ছা, এবার 4 নম্বর পয়েন্ট, থিটা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তাহলে চুম্বক ক্ষেত্রের মান কত হবে, মিনিমাম হবে। কারণ যদি আমরা স্কেলার ফর্মে লিখি তাহলে কি হয়ে যাবে, আই ডিএল, তাহলে এখানে শুধু ম্যাগনিটিউডটা লিখবো, আই ডিএল সাইন থিটা বাই আর কিউ। ঠিক আছে, তো থিটা ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে, সাইন 0 0, তাহলে ডিবি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা মিনিমাম হবে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের মিনিমাম ভ্যালু কত, 0। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বলতে পারি, যদি তোমাকে বলে যে এই পয়েন্টে তারের উপর যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এক্ষেত্রে 0 হবে। তার কারণ তারের উপর যে কোনো পয়েন্ট কি হবে, এটা হচ্ছে তারের অক্ষ, তাই তো, এই তারের যে হচ্ছে তারটা যেটা, এই তারের যে রেখা এটাই হচ্ছে তারের অক্ষ। তার মানে সরু তড়িৎবাহী তারের অক্ষের উপর যে কোনো বিন্দুতে কি হবে, চৌম্বক ক্ষেত্র 0 হবে বা চৌম্বক ক্ষেত্র থাকবে না। মানে এই পয়েন্টে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড 0 হবে, কারণ অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 0, কোনো অ্যাঙ্গেলই হচ্ছে না, 0 ডিগ্রি হচ্ছে। এই পয়েন্টে কত হবে, 0, এই পয়েন্টে কত হবে, 0। এরকম তারের উপর যে কোনো পয়েন্টে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আচ্ছা, এবার 5 নম্বর, যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের মান ম্যাক্সিমাম সর্বোচ্চ হবে বা ম্যাক্সিমাম হবে। বুঝতেই পারছো কেন হবে, কারণ সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তার মানে ডিবি ম্যাক্স কত হবে, সাইন থিটা যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে সাইন 91 হয়ে যাবে। তার মানে ডিবি ম্যাক্স এর ভ্যালুটা কত হবে, শুধু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল বাই হচ্ছে আর কিউ, এটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু আমরা কখন পাবো, যখন আমরা ডিএল ভেক্টরের সঙ্গে পি ভেক্টরটা যখন লম্ব অভিমুখে থাকবে, মানে এই পি বিন্দু আর ডিএল ক্ষুদ্র অংশ, পরিবাহী তারের ক্ষুদ্র অংশ, এরা যখন পরস্পর লম্বভাবে থাকবে বা এদের মধ্যে যখন কোণটা 90 ডিগ্রি হবে, তখনই কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাক্সিমাম হবে। তো এই যে কনসেপ্ট, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ধরে নিব, যে ক্ষেত্রে আমাদের
অভিমুখটা আমাদের হয়তো জানা নেই বা হচ্ছে অ্যাঙ্গেলটা কত নিব আমাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ধরে নেব। তার কারণ আমরা মান বলতে ম্যাক্সিমাম মানটাকে বুঝি, তাই না? যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা ভ্যালু বলতে সাধারণ অর্থে ম্যাক্সিমাম ভ্যালুটাকে বুঝি, তাই তো? তো সেই জন্য আমরা এই ছোট জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করব, যে ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা নির্দিষ্ট করে ধরা থাকবে না সেক্ষেত্রে আমরা ধরে নিব যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, মানে যে বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব সেটা আর হচ্ছে তারের যে ক্ষুদ্র অংশ সেটা কি হবে, সেটা কিন্তু পরস্পরের সঙ্গে লম্বমুখে আমরা ধরে নেব, ঠিক আছে? আচ্ছা, এবার বলো যে থিটা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় তাহলে কি হবে? থিটা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় তাহলে কি হবে? সাইন 180 ডিগ্রির ভ্যালু কত? সাইন 180 ডিগ্রির ভ্যালু কিন্তু হচ্ছে 0, ঠিক আছে? এবার তোমাকে কোনো গাণিতিক সমস্যায় বা এমসিকিউতে হয়তো বললো না যে তোমাকে পরিবাহী তারের অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, এরকম না বলে এইভাবে বললো যে কোনো শুরু পরিবাহী তার থেকে 180 ডিগ্রি দূরত্বে বা 180 ডিগ্রি কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, তখন কি বলবে? ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে? এটাও কিন্তু 0 হবে, কারণ এটাও কিন্তু মিনিমাম ভ্যালু হতে পারে, মানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলেও মিনিমাম হতে পারে, আবার থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলেও কিন্তু মিনিমাম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা ব্যাপার এখানে, যে আমরা কিন্তু বায়ো-সাভার্ট ল অ্যাপ্লাই করে পুরো তারের জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে পারবো না, কোনো একটা ক্ষুদ্র অংশের জন্য নির্ণয় করতে পারবো। কিন্তু যদি পুরোটাকে আমরা ইন্টিগ্রেট করি, মানে ধরো 0 টু L, তাই তো? যদি তারের দৈর্ঘ্য হচ্ছে L হয় তাহলে এখানে দৈর্ঘ্য 0, এখানে দৈর্ঘ্য L, শেষ হচ্ছে 0 টু L, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি 0 টু L তাহলে কিন্তু আমরা পুরো পরিবাহী তারের জন্য নির্ণয় করতে পারবো, ঠিক আছে? যেমন আমরা কুলম্বের সূত্রে শুধুমাত্র পয়েন্ট আধানের জন্যই প্রযোজ্য, তো যে যখন হচ্ছে কোনো হচ্ছে সার্কুলার কোনো হচ্ছে রড থাকতো, তখন আমরা কি ধরে নিতাম, যেখানে আধানটা সুষমভাবে বণ্টিত আছে, সেক্ষেত্রে আমরা কি করতাম? ইন্টিগ্রেশন করে পুরো হচ্ছে রডের জন্য বা অন্য কোনো ক্ষেত্রের জন্য আমরা যেভাবে নির্ণয় করতাম ইন্টিগ্রেশন করে, এক্ষেত্রেও কিন্তু ইন্টিগ্রেশনটা করে আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু যদি বলে যে এই সূত্রটা কি পুরো তারের জন্য প্রযোজ্য, তার উত্তর কিন্তু হবে যে পরিবাহী তারের ক্ষুদ্র অংশের জন্যই কিন্তু সূত্রটা প্রযোজ্য, কিন্তু আমরা ইন্টিগ্রেট করে কিন্তু পুরো তারের জন্য নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে বায়ো-সাভার্ট সূত্র সংক্রান্ত বিভিন্ন বিষয়। এবার আমরা হচ্ছে একটা বিশেষ একটা আলোচনা দেখব। তো আশা করি বায়ো-সাভার্ট ল তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। এবার আমরা একটা বিশেষ আলোচনা দেখব। দেখো, বায়ো-সাভার্ট ল থেকে আমরা আজকে একটা নতুন টার্ম জানলাম, মিউ নট। মিউ নট কি? শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এটা আমরা জানলাম, ঠিক আছে? এবার আমরা কুলম্বের সূত্র থেকেও কিন্তু, কুলম্বস ল থেকেও কিন্তু আমরা এরকমই একটা সিমিলার একটা টার্ম পেয়েছিলাম। কি পেয়েছিলাম? কুলম্বস ল থেকে আমরা কি পেয়েছিলাম? এপসাইলন নট, ঠিক আছে? এপসাইলন নট কি ছিল? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার এই মিউ নট আর হচ্ছে এপসাইলন নট, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? সেই সম্পর্ক কিন্তু আমরা বের করতে যাচ্ছি। দেখো, খুব ভালো করে দেখো, মিউ নট ইন্টু এপসাইলন নট করলাম, ঠিক আছে? এবার আমরা কি করব? এখানে 4 পাই দিয়ে গুণ করলাম, ঠিক আছে? 4 পাই দিয়ে গুণ করলাম, তাহলে আমাকে কি করতে হবে? 4 পাই দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 4 পাই দিয়ে যদি গুণ করি তাহলে আমাকে কি করতে হবে? 4 পাই দিয়ে আমাকে ভাগ করতে হবে। এবার এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো, এটাকে আমি এইভাবে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো এটাকে? 4 পাই এপসাইলন নট থেকে গেল, তাহলে আর বাকি কি থাকলো? মিউ নট বাই 4 পাই। ক্লিয়ার? 4 পাই দিয়ে গুণ করলাম, 4 পাই দিয়ে ভাগ করলাম, একই থেকে গেল। এবার 4 পাই এপসাইলন নট কে আলাদা করে লিখলাম, আর মিউ নট বাই 4 পাই আলাদা করে থেকে গেল। এবার 4 পাই এপসাইলন নট কে আলাদা করে কেন লিখলাম? তার কারণ কুলম্বের সূত্রে আমরা কি পড়েছিলাম? 1/4 পাই এপসাইলন নট এর এস এককে ভ্যালু কত পড়েছিলাম? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটা আমরা পড়েছিলাম। আচ্ছা, এবার আজকে আমরা কি পড়লাম? মিউ নট বাই 4 পাই এর ভ্যালু কিন্তু আজকে জানলাম আমরা 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। দুটোই কিন্তু এসআই এককে, দুটোই কি এসআই এককে, আর হচ্ছে শূন্য মাধ্যম, ঠিক আছে?
তো এই ভ্যালুগুলো পুট করলে আমরা কিন্তু একটা নতুন তথ্য আমাদের সামনে চলে আসবে। কি চলে আসবে দেখা যাক। দেখো 4 পাই এপসাইলন নট, তাহলে যদি 1/4 পাই এপসাইলন নট 9 × 10⁹ হয়, তাহলে শুধু 4 পাই এপসাইলন নট কত হবে? 1/9 × 10⁹, ঠিক আছে? শুধু 4 পাই এপসাইলন নট কত হবে? 1/9 × 10⁹। আচ্ছা, আর মিউ নট বাই 4 পাই কত বললাম? 10⁻⁻7, ঠিক আছে? এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 1/9 × 10⁻9 ছিল, নিচে 7 আসলে কত হয়ে গেল? 10⁻16, ঠিক আছে? তাহলে মিউ নট ইনটু এপসাইলন নট কত পেলাম? 9 × 10⁻16। এবার এই যে ভ্যালুটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, 3 × 10⁸ তার স্কোয়ার, এই ফর্মে আমরা লিখতে পারবো। আচ্ছা, বোর্ডে সম্পূর্ণ দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখো তাহলে আমরা কি পেলাম? মিউ নট ইনটু এপসাইলন নট কি পেলাম? 1/3 × 10⁸ তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার বলো আমরা কি জানি? শূন্য মাধ্যমে আলোর বেগ c ইকুয়াল টু আমরা কি জানি? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার এই যে হচ্ছে টার্মটা পেলাম 3 × 10⁸, এটা কিন্তু c এর সঙ্গে মিলে যাচ্ছে। আর আমরা যদি ইউনিট গুলো ঠিক মতো বসাই, তাহলে কিন্তু এর ইউনিটটা কি চলে আসবে? মিটার পার সেকেন্ড চলে আসবে এই সাইড, ঠিক আছে? তার মানে এটা আমরা কি লিখতে পারবো? 1/c²। ক্লিয়ার হলো? কারণ c মানে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে মিউ নট ইনটু এপসাইলন নট কত চলে আসলো? 1/c²। মিউ নট এপসাইলন নট কত পেয়ে গেলাম আমরা? 1/c²। তার মানে c² = কত হবে? 1/মিউ নট এপসাইলন নট। তাহলে c = কত হবে? 1/√মিউ নট ইনটু এপসাইলন নট, ঠিক আছে? এই প্রত্যেকটা সম্পর্কই কিন্তু এই যে এই সম্পর্ক একটা পেলাম, যেটা প্রতিষ্ঠা করলাম, এইটা সম্পর্ক একটা, এটা মনে রাখলেই হলো, সবগুলো অনুরূপ। এই প্রত্যেকটা সম্পর্কই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এরপর বেস করে কিন্তু যেই মেন 2019-এ একটা ডাইমেনশনাল অ্যানালিসিস একটা প্রশ্ন এসেছিল, তোমরা হয়তো জানো অনেকেই। তো সেই জন্য আমি কিন্তু এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করে দিলাম। কিন্তু এটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? এটা আমরা যখন হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারটা পড়বো, তখন কিন্তু এই জিনিসটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো কেন এরকম হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই রিলেশনটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, ঠিক আছে? এটা কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিসের জন্য বা এমনিও কিন্তু তথ্যের জন্য আমাদের দরকারি খুবই তথ্য। যে কুলম্বের সূত্র আর বায়োসাভার্ট সূত্রের মধ্যে আমরা একটা সমন্বয় সাধনের চেষ্টা করলাম। তো দুটো সূত্রে যে দুটো ডিফারেন্ট কোয়ান্টিটি পেয়েছি, ঠিক আছে? একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য, একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য, তাদের মধ্যে সম্পর্ক কি? তাদের গুণফল হচ্ছে 1/ আলোর বেগের বর্গ, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে সম্পর্কটা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো তোমরা ভিডিওটা কিন্তু ভালো করে শুধু দেখলেই হবে না, প্রত্যেকটা যে অংশ কিন্তু আমি যা যা বললাম সেগুলো খাতায় নোট ডাউন করো, এবং যা যা আমি স্পেশাল পয়েন্টগুলো লিখে দিয়েছি সেগুলো খাতায় নোট ডাউন করো, এবং অবশ্যই শর্ট নোট কিন্তু বানাতে থাকো এবং ভালো করে রিভিশন করে নাও। নেক্সট ভিডিওতে আমরা বায়োসাভার্ট লয়ের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো সম্বন্ধে জানবো।